এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আগামীকাল থেকে মাহে রমজান শুরু হবে। তো রমজান মাসটা হচ্ছে রহমতের মাস, বরকতের মাস। এই মাসে বেশি, বেশি করে নফল ইবাদত করা হয়। কিন্তু আমরা মেয়েরা কি করি? রান্নাবান্না নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে ইবাদত করার সময়ই পাই না। তো এই ব্যস্ততা কমিয়ে যাতে বেশি, বেশি ইবাদত করতে পারি তার জন্য আমি রমজান মাসে কিছু কাজ আগিয়ে রাখার চেষ্টা করি। তো আজকের ব্লগটা আমি রমজান মাসের প্রস্তুতি নিয়ে সাজিয়েছি। তো বাচ্চারা ব্রেকফাস্ট করে নিয়েছে। আমার মেয়ে সাইন এখন ড্রয়িং করতে বসছে। ওদিকে ওদের বাবা রমজান মাসের শপিং করে নিয়ে আসছেন। আমি একটা লিস্ট লিখে নিয়েছিলাম যে আমার কি, কি লাগবে। তো তিনি সেই লিস্ট অনুযায়ী আমার প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন। ছোলা, মটর, তারপর হচ্ছে ডাল সবকিছুই আনা হয়েছে। তো আমি দেখছিলাম কোনো কিছু বাদ গিয়েছে কিনা। তো সবকিছু গুছিয়ে নিলাম। তো এখন যে ছোলাটা ছিল সেটা আগে ভিজিয়ে নেব, কারণ ছোলাটা অ্যাটলিস্ট 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। ছোলা, তারপর মটর, তারপর হচ্ছে ছোলার যে ডালটা আছে সবকিছু আমি ভিজিয়ে ধুয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। তো ছোলাটা ভিজতে থাকুক কিছুক্ষণ। এর মধ্যে আমি যে শুকনো খাবারগুলো আছে সেগুলা কন্টেনার করে নেব। তো মুসুরির ডাল আমি প্রায় 4 কেজির মতো আনিয়েছিলাম। তো এখানে আমি 1 কেজি ডাল আলাদা একটা কন্টেনারে রেখে দিচ্ছি, আর বাকি 2 কেজি পেস্ট করে রেখে দেব, কারণ যখনই দরকার হবে সঙ্গে সঙ্গে যাতে বের করে পেঁয়াজও করে ফেলতে পারি সেই জন্য। আর এখানে আমি আমার ডালা যে মশলাগুলো আছে, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সবকিছু আমি একসাথে বেশি করে বড় কন্টেনারে রেখে দেই, আর শেষে সেটা থেকে ছোট কন্টেনারে নেই যাতে সবসময় হাতের কাছে তাড়াতাড়ি পাওয়া যায়। ছোট কন্টেনারে নিয়ে রেখে দিলে বেশ কিছুদিন যায়। তো আমি ছোট কন্টেনারে রেখে দিচ্ছি যাতে রমজান মাসে আমি তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি। আর মরিচের গুঁড়োটা আমি কি করি, মরিচটাকে বাজার থেকে নিয়ে এসে তারপর ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিই। তারপরে যদি মেশিনে ভাঙিয়ে নিয়ে আসা যায়। আর ময়দা আর আটা আমি 2টা কন্টেনারে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি যেন কাজের সময় চট করে হাতের কাছে পাওয়া যায়। তো রমজান মাসটার কথা বলছিলাম, সেটা অনেক রহমতের মাস। আমাদের উচিত বেশি বেশি করে নফল ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা। আর এখন যে অবস্থা চারিদিকে আনুষঙ্গিক যে পরিস্থিতি, আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে এই বিপদ থেকে যেন তিনি আমাদের উদ্ধার করেন সেই জন্য দোয়া করা। আর হচ্ছে যে তারাবির নামাজটা, সেটা তো আমাদের মেয়েদের জন্য সহজই, কিন্তু ছেলেদের জন্য একটু সূরা তারাবি পড়ে না ওরা, ওদের কোরআন শরীফ খতম তারাবি পড়া হয়। তো এবার তো লকডাউনের জন্য মসজিদে যাওয়া হবে না, বাসায় হয়তো সবাইকে সূরা তারাবি পড়তে হবে। তো আমাদের উচিত সরকারের যে নির্দেশ সেটা মেনে চলা। হয়তো এখানে আমাদের ভালো রয়েছে, আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। তো এখানে আমি ছোলা ধুয়ে একবার একটা বলক উঠিয়ে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ নয়। বলক উঠিয়ে নেওয়ার পরে আবার ধুয়েছি, ধুয়ে তারপর আবার বসিয়ে নিয়েছি। বসিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবারও ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মটরটাও আমি ঠিক একইভাবে সেদ্ধ করে তারপর ঠান্ডা করেছি। ঠান্ডা করে এখন জিপলক প্যাকেটে ভরে রেখে দিচ্ছি। যতটুকু আমার লাগবে ততটুকু আমি বের করব। আর এখানে আমি কিছু ছোলা সেদ্ধ ছাড়াও ডিপে রেখে দিচ্ছি, কারণ ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয়। সেদ্ধ ছোলার ফ্লেভার একরকম থাকে, আর কাঁচা ছোলা সেদ্ধ করে রান্না করার মধ্যে অন্য ধরনের একটা ফ্লেভার থাকে। আমার মুসুরের ডালটাও ওদিকে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে ব্লেন্ডারে, যে ব্লেন্ডারটা দিয়ে আমরা
মশলা গুঁড়ো করি সেটা দিয়েই কিন্তু মুসুরির ডালটা খুব সুন্দর হয়। তো আমি প্যাকেটে যতটুকু আমার পেঁয়াজ করতে হবে প্রতিদিনের ততটুকু হিসেবে আমি রেখে নেই। যখন লাগে তখন প্যাকেট বের করে পেঁয়াজটা করে ফেললেই হলো। আর এখন আমি কিছু মশলা রেডি করছি। আদা, রসুন, তারপর পেঁয়াজ সবকিছু বেটে বক্সিং করে ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে বেশ কিছুদিন যায়। এগুলো পেঁয়াজ, রসুন রেডি করাটাও অনেক সময়ের ব্যাপার। তো পেঁয়াজটাও আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে তারপর এরকম কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেকদিন ভালো থাকে। তো এখন আমি সবকিছু ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ছোলা, মটরগুলোও আমি জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। তারপর হচ্ছে মসুরের ডাল বাটাটাও রেখেছি। তো এখন আমি কিছু সমোসা আর হচ্ছে স্প্রিং রোল তৈরি করব। তো এখানে আমি সমোসার পুরটা রেডি করছি, আর স্প্রিং রোলটা আমি ভেজিটেবল দিয়ে করব। ভেজিটেবলটা সাধারণত আমরা যেভাবে ভেজিটেবল রান্না করি, পাতলা পাতলা করে কেটে তারপর পেঁয়াজ দিয়ে রান্না করেছি, সেটা আমি স্প্রিং রোলের ভেতরে দেব। আর এখন যে বসিয়েছি সেটা হচ্ছে সমোসার জন্য। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, রসুন পেস্ট দিয়েছি, আর হচ্ছে তেল দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তো এখন আমি এর মধ্যে কেটে রাখা বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। বোনলেস চিকেনটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মরিচের গুঁড়ো অল্প একটু দেব, আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে দেব ফ্লেভারের জন্য। এখানে কিন্তু আমি তেজপাতা, ডালচিনি, এলাচি কিছুই ব্যবহার করিনি। তো আমি এখানে গরম মশলার গুঁড়োটা আগেই দিয়েছিলাম। এখন 5 ফোড়নটা দিয়ে তারপর নেড়ে চেড়ে আদা পেস্টটাও এখন দিয়ে দিলাম, যাতে আদার ফ্লেভারটা একটু বেশি থাকে। দিয়ে এখন অল্প একটু পানি দেব, আর আলুটা দিয়ে দেব। আলু দিলে কি হবে, কিছুটা বাইন্ডিংয়ে সমস্যা কম হবে, সেই জন্য আলুটা দিয়ে দিলাম। আর অল্প একটু পানি দিলাম শুধু আলু আর চিকেনটা যাতে নরম হয়ে যায়, সেই জন্য দিয়ে ঢেকে রেখে দেব। ব্যাস, আমার সমস্যার পুরটা রেডি হয়ে গেল। তো এখন আমি ডো বানাবো। ডো বানাবার জন্য আমি ময়দা রেডি করছি। ময়দা নিয়ে নিলাম, 1 চিমটি লবণ দিয়ে দিলাম, আর দেব হচ্ছে পরিমাণ বুঝে সয়াবিন তেল দিয়ে একটু সময় মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে ওয়ার্ম ওয়াটার দেব। পানিটা খুব বেশি গরম হতে হবে না, একটু মানে রুম টেম্পারেচার থেকে একটু বেশি গরম হলেই হবে। খুব বেশি গরম পানি এখানে দেব না, আবার খুব বেশি ঠান্ডা পানিও দেব না। তো আমি সুন্দর একটা কাই করে ফেলেছি। পরে এখন আমি এটাকে একটা বলে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। হাতে একটু তেল নেব, তেলটা মাখিয়ে তারপর এটা ঢেকে রেখে দেব। আর ওদিকে আমি এটা দিয়ে আমি হচ্ছে স্প্রিং রোলটা করব আর মোগলাই পরোটা করব। আর এখানে আমি আবার একটু কাই করে নিলাম, সেম ওটার মতোই, শুধু এখানে একটু কালো জিরা দিয়েছি, কারণ এটা সমোসার কাই। সমোসাটা আমি নর্মালি যেভাবে আমরা রুটি বেলে নিয়ে রুটিটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এভাবে আমি সমস্যাটা করছি, আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম। আর এখন আমি স্প্রিং রোলটা করব। তো রোল করার জন্য আমি একটা রুটি বেলে নিয়েছি, তারপর সবজিটা ভিতরে দিয়ে ঠিক এভাবে দুদিকে ফোল্ড করে এভাবে আমি রোলটা তৈরি করি। তো আমার রোলটা রেডি হয়ে গেল। আরেকটা করে নিচ্ছি, 2টা রোল করে নিলাম।
রোল আর সমোসাটা রেডি করে আমি একটু তাওয়ায় সেঁকে নেব। তাওয়ায় সেঁকে নিয়েছি এক্সট্রা কেয়ারের জন্য, যদি লেগে যায় এটা আমার একটা ভয়। তাওয়ায় সেঁকে নিয়ে তারপর এটাকে আমি একটা একটা করে এভাবে কন্টেনারে রেখে দেব। রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব। প্রয়োজনের সময় বের করে জাস্ট ফ্রাই করলেই হয়ে গেল। এখন আমি কয়েকটা আলুর চাপ করব। আলুর চাপ করার জন্য আমি আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি। নিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি তেলের মধ্যে একটু সময় ভেজেছি, পুরোপুরি বেরেস্তা করি নাই, জাস্ট নরম হওয়ার জন্য। ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। চাইলে ধনেপাতা কুচিও দেওয়া যায়, আমি আর ধনেপাতা কুচি দিচ্ছি না। তো এখানে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটাকে মেখে আমি আলুর চাপটা করে নেব। তো আলুর চাপটা তো কিভাবে করতে হয় আপনাদের জানাই আছে, সেজন্য সেটার রেকর্ড করি নাই। আলুর চাপটা রেডি হয়ে যাওয়ার পরে এখানে আমি ব্রেডক্রাম্ব নিয়ে নিচ্ছি আর ডিম ফেটে নিয়ে নিলাম একটা। তো চাপগুলাকে আমি একটা একটা করে ডিমের মধ্যে দিয়ে দেব, আর ডিম থেকে তুলে তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে নেব। গড়িয়ে নিয়ে সবগুলাকে একটা ট্রেতে বিছিয়ে রাখবো। বিছিয়ে রেখে 2 ঘন্টার মতো যদি ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে এটা অনেক শক্ত হয়ে যাবে। তখন একটা একটা করে নিয়ে জিপলক ব্যাগেও রাখা যায়, আবার কন্টেনারেও রাখা যায়, যার যেরকম সুবিধা। তো আমি এখন এটাকে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। অনেকেই বলেন মেয়েরা শুধু রান্না করে, কিন্তু আসলে তো আমরা তো নিজেরা খাওয়ার জন্য রান্না করি না, আমাদের হাজবেন্ডের জন্য, বাচ্চাদের জন্য রান্না করতেই হয়। নিজে না হয় ইচ্ছে মতো কিছুটা খেয়ে নিলাম, কিন্তু বাচ্চারা, হাজবেন্ড, ওদের জন্য একটু ভালো রান্না না করলে আসলে নিজের কাছেই খারাপ লাগে। তো এদিকে আমি কয়েকটা মাংসের কাবাব করে নিয়েছিলাম। মাংসের কাবাবটা করে আমি এটাকে ট্রেতে নিয়ে তারপর 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে এখন আমি এটাকে একটা বক্সে রেখে দিচ্ছি। জিপলক ব্যাগেও রাখা যায়, কিন্তু আমার কাছে মনে হলো বক্সে রাখাটাই সুবিধা হবে। তো এখন কিছু মিষ্টি খাবারও তো খাওয়া লাগে রমজান মাসে, সেই জন্য কয়েকটা ডোনাট করে নিচ্ছি। এটা ইনশাআল্লাহ আরো কখনো শেয়ার করবো আপনাদের সাথে। আজকে যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য ছোট করার জন্য জাস্ট অল্প দেখিয়ে দিলাম। কয়েকটা ভেজে নিলাম, বাচ্চাদের খাইয়ে নেব এখন। তো এখন একটু চকলেটের সিরাপে গড়িয়ে নিয়ে এরকম একটু সাজিয়ে নিচ্ছি, জাস্ট হয়ে গেল। তো বিকালবেলা আমার ছেলে, ছোট ছেলে শামস, ওর ইচ্ছে হলো ও টক খাবে। তো কাঁচা আম কেটে তারপর ওকে দিয়ে দিলাম, ও আবার টিভি দেখতে বসেছে। তো আমার রমজান মাসের প্রস্তুতি মোটামুটি শেষ, সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন আমার ছেলে সাইফ, বড় ছেলে, ও হচ্ছে ডালগোনা কফি খাওয়ার ইচ্ছে হয়েছে ওর। তো আমি বললাম যে তুমি বানাও, আমি দেখি। সারাদিন অনেক কাজ করেছি, আমি অনেক টায়ার্ড, আমি এখন আর ডালগোনা কফি ফর্ম করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তুমি করো। তো ও করছিল। ডালগোনা কফি তো সবাই জানে, একটা ভাইরাল কফি, অনেকেই খেয়েছেন হয়তোবা। তো সাইফ এখানে 3 চা চামচ কফি পাউডার দিয়ে দিল, ইনস্ট্যান্ট কফি পাউডার। তারপর হচ্ছে 3 চামচের মতো, 3 চা চামচের দিয়ে তো করছিল, 3 চা চামচ সুগার দিয়ে দিল এখানে, দিয়ে আর হচ্ছে একটু পরিমাণ বুঝে ওয়ার্ম ওয়াটার, পুরোপুরি গরম পানি এখানে দিতে হবে। দিয়ে আমি বললাম যে আগে চামচ দিয়ে একটু নেড়ে নাও, বিটারে সঙ্গে সঙ্গে দিলেই কিন্তু চারিদিকে ছিটে পড়তে পারে। তো ওকে একটু বিটার করে দিলাম, কি করব, না করে তো পারা যায় না, করতে হয় আসলে। তো অনেক সুন্দর ফর্ম তৈরি হয়ে গেল। তো ফর্মটা তৈরি হয়ে যাওয়ার পর গ্লাসে আইস দিতে হবে। আইস দিয়ে
একটু ক্রিমি মিল্ক, যেটা একটু ভারী, ওই মিল্কটা দিয়ে দেওয়া হবে। দিয়ে তারপর এর উপরে ফোমটা দিয়ে সাজিয়ে, চকলেট দিয়ে সাজিয়ে তারপর পরিবেশন করতে হয়। তো ও দেখলাম অনেক সুন্দর করে রেডি করছিল। প্রথমে আইস দিয়েছে, তারপর হচ্ছে মিল্কটা দিয়ে দিচ্ছে। বেশ ক্রিম মিল্ক প্যাকেটে পাওয়া যায় বাংলাদেশে, যেটা হচ্ছে প্রাণের ফুল ক্রিম যে মিল্কটা, সেটা একটু গরম করে নিলেই যথেষ্ট ক্রিমি হয়ে যায়। এখন ও এর মধ্যে কফি যে ফর্মটা ছিল সেটা দিয়ে দিচ্ছে, দিয়ে তারপর এখানে কিছু চকলেটের গুঁড়ো দিয়ে সাজিয়ে নিয়েছে। এখন হচ্ছে ডালগোনা কফি খাওয়ার পালা। তো খাওয়ার সময় আবার এই সৌন্দর্য থাকে না, সবকিছু মিক্স হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো করতেই হবে। তো আজকের জন্য এইটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, আর রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।